হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। নতুন ব্লগটা কিন্তু আমার কাছে অনেকটাই পুরানো। কিছুদিন আগে তোমরা দেখেছিলে শর্ট ভিডিওতে বা রিলসে আমি বাপের বাড়ি গিয়েছিলাম, তো সেই ব্লগটাই অনেক দিন থেকে এডিট করা হয়নি, পড়েই ছিল। তো আজ থেকেই আমি আবার ব্লগ ভিডিও দেওয়া যেহেতু শুরু করছি, ওই জন্য এডিট করেছি। আর দেখো দুপুরবেলা ভাত টাত খাওয়া দাওয়া করে দুই মেয়েকে নিয়ে দুটো ব্যাগ সাথে করে নিয়ে বাপের বাড়ি বেরিয়েছি। অনেক দিন হয়েছে জানো তো, সেই পুজোতে গেছি, তারপর আর যাওয়াই হয়নি। শিয়ার পরীক্ষা, তিন্নির এটা, আমার এটা, তো নানা রকম সমস্যার কারণে অনেক দিন পর, মানে দীর্ঘ 7 থেকে 8 মাস পর বাপের বাড়ি যাচ্ছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, বাসে যখন উঠেছিলাম দেখলে মেঘলা মেঘলা ধরেছিল, তারপরে দেখো বৃষ্টিটা নেমে গেল। আর এই যে বৃষ্টি শুরু হয়েছিল, আমি দুদিন ছিলাম বাবার বাড়িতে, দুদিন কিন্তু অনর্গল বৃষ্টি হয়েই গেছে, থামাথামির কোনো বালাই নেই। তখন তো দেখলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, তারপরেই বাস পেয়ে গেছি। আর দেখো এই যে এই শহরটা দেখছো, এটা হচ্ছে আমার আরামবাগ শহর, যেই শহরে ছোট থেকে বড় হয়ে ওঠা, প্রচুর স্মৃতি। এখানেই পড়াশোনা, এখানেই সব, বলতে পারো আমার রক্তে মিশে আছে, আমার প্রত্যেকটা লোমকূপের সাথে মিশে আছে এই শহর। এই শহরে প্রচুর স্মৃতি। আর জানো তো, এই ভিডিওটা শ্যুট করছিলাম, কেন জানি না আমাকে ক্যামেরাটা অফ করতে ইচ্ছাই করছিল না, বেশ ভালো লাগছিল, কারণ আমার তো মানে এখানটা একটা পুরনো থাকার স্থান। আর দেখো, এই যে ক্যামেরা বন্দি হয়ে গেল, ঠিক রাস্তার ধারে এই যে লাল কালারের যে অফিসের মতো দেখতে পাচ্ছ একটু বাড়িটা, ওইটা হচ্ছে আমার অফিস ছিল, যেইখানে আমি আগে চাকরি করতাম। তো ক্যামেরা বন্দি হয়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বুঝতেই পারছো, সেই সকালে স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে আসতাম অফিসে, আবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরতাম। তো প্রচুর স্মৃতি, তার সাথে এখানে তোমার কলেজ থেকে শুরু করে, টিউশন থেকে শুরু করে, কত বন্ধু বান্ধবী, তাদের সাথে আড্ডা দেওয়া, ঘোরা, বেড়ানো, সব কিছু আমার জানো তো ভীষণ মনে পড়ছে। তাই ক্যামেরাটা অফ করতে ইচ্ছাই করছিল না। যতক্ষণ আমি এই রাস্তাটা পেরোচ্ছিলাম, ক্যামেরাটা তো অন ছিল, তার সাথে কত কিছু মনে পড়ছিল। শুধু আমি বলে না, যে কোনো মানুষই দেখবে যখন সে তার নিজের মাটি ছেড়ে, জন্মভূমি ছেড়ে অনেক দূরে থাকে না, অনেক দিন পর যখন সেখানে ফিরে আসে না, অনেক কিছু ভালো লাগার আর অনেক কিছু মনে পড়ার বা মনে করার থাকে। তো শহর পেরিয়ে তারপরে কয়েকটা গ্রাম, তারপরেই হচ্ছে আমার ছোট্ট গ্রাম। তো সেখানে দেখো চলে এসেছি। আর বাবাকে তো আগে ফোন করে দিয়েছিলাম, বাবা ছাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। আর বৃষ্টি তো অঝড় ধারায় হয়েই যাচ্ছে, যদিও এখন বৃষ্টির মানে প্রকোপটা একটু কমেছে, তবুও জানো তো গুঁড়ি গুঁড়ি পড়ছে। তো শিয়া তিন্নি ছাতা মাথায় দিয়ে আসে। আর এই যে এইটা হচ্ছে আমাদের ঢালাইয়ের রাস্তা, মানে মেন রাস্তা থেকে কয়েক সেকেন্ড তারপরেই হচ্ছে আমাদের বাড়ি। আর তোমরা তো আগে দেখেছিলে, আগের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমরা তখন ভেতরের বাড়িতে ছিলাম। আর এইটা হচ্ছে এই যে আগে একতলা ছিল, তোমাদেরকে তো আগের ব্লগে শেয়ার করেছি, এটা দুতলা হয়ে গেছে, কমপ্লিটও প্রায় হয়ে এসেছে। তো বাড়ির মানুষজন কি করছে দেখো, এখানে মা, দাদু, ঠাকুমা সব বসে আছে। হচ্ছে কি বলে, আমরা আসবো সবাই তো জানে, অপেক্ষাতেই বসে আছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি মানে বাড়ি আসতে আসতে, বাপের বাড়ি আসতে আসতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল। আজকে আর তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। একদম পরের দিন সকালবেলা দেখো চা করছি। তো এখান থেকে আবারও ব্লগটা শুরু করে দিয়েছি। আর আগের দিন রাত্রেবেলা আমার জানো তো পিসেমশাই এসেছিলো। পিসেমশাই মানে আমার তো দুটো পিসিমণি, একটা পিসিমণির কাছে বিয়ে হয়েছে। এই যে দেখো পিসেমশাই বসে আছে। তো এসেছিলো, আমার মেয়েদেরকে প্রচণ্ড ভালোবাসে, আমি পিসেমশাইকে যেতে দিইনি, মাঝে মধ্যে আসে। যেহেতু বাবা আর পিসেমশাই একই জুটি, ওই জন্য বাবার সাথে গল্প করার জন্য, সময় কাটানোর জন্য পিসেমশাই চলে আসে। তো পিসেমশাইকে আর যেতে দিইনি, রাত্রে রয়ে গিয়েছিলো। আর এই যে দেখো দাদু ঠাকুমা বসে আছে। আর আমার দাদু জানো তো অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠে, উঠে ঠাকুর নাম করে, ঠাকুরের মানে সংকীর্তন করে, তারপর হচ্ছে সকালটা শুরু করে। আর তার অনেক পরে আমার মা ওঠে, আর আমি তো আবার তারও অনেক পরে ঘুম থেকে উঠেছিলাম। তো দাদুকে বলছি, দাদু আমি ভিডিও করছি। আর দাদু জানো তো আমার সব ভিডিও দেখে। আমার দাদুর বয়স এখন মোটামুটি 94 বছরের মতো বয়স, কিন্তু আমার দাদু হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক সমস্ত কিছু চালাতে পারে। আর আমার দাদু কানে একদম শুনতে পায় না, মানে শুনতে পাই না। সেই জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে, কারণ লেখালেখিগুলোকেও লিখে দিলে বুঝতে পারে। কোনো মেশিনও আর কাজ করে না দাদুর কানে, এতটাই কালা হয়ে গেছে দাদু। আর দেখো আমি স্নান টান করে নিলাম, তার আগে মুড়ি টুড়িও খাওয়া হয়ে গেছে, চা তো তার আগেই খেয়েছি। মা ওখানে রান্না করছে, কী করছে না করছে তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি, দেখো মায়ের কাছে বসে আছি। জানো তো এই মিট কেসটাতে মা হচ্ছে গ্যাস ওভেন রেখে রান্না করতো, কিন্তু মা বলছে কি
যেই মেঝেটাতে রেখে বেশ বসে বসে আরাম করে রান্না করব, কি দরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটে দৌড়ে, তো সারাদিন কাজই হয়। রান্নার সময় না একটু বসে বসে করব। আমি মাকে বলছিলাম যে বসে রান্না করার কি আছে, দাঁড়িয়ে তো করলে তো তোমার সুবিধা হবে, মানে ওঠা বসা এটা একটা কষ্টের ব্যাপার। মা বলছে না, এটাই আমার সুবিধা, বসে বসে করার। তো মশলাপাতিগুলো দেখো এখানে রেখেছে, ফ্রিজটা এইদিকে রেখেছে। আর এই যে বাবা বাজার গিয়েছিল, সবজি নিয়ে এসেছে। সবজিগুলো আজকে রান্না হবে না, মাছটা আজকে রান্না হবে। সবজি কাটা হয়ে গেছে, আর সবজিগুলো ফ্রিজের মধ্যে তুলে রাখবো। শাকও নিয়ে এসেছে। আর এই যে দেখো ঠাকুমা হচ্ছে এখানে বসে আছে। আর ঠাকুমা না মানে ব্রেনটা তেমন একটা কাজ করে না, মানে নর্মালি যেরকম ঠাকুমার ব্রেনটা কাজ করতো সেরকমভাবে আর কাজ করে না। তবে হ্যাঁ, আমি যে ভিডিও করছি এটা কিন্তু ঠাকুমা বুঝতে পারছে যে ভিডিও করছে বা কাউকে কিছু দেখাচ্ছে, কাউকে কিছু বলছে। ওই জন্য ঠাকুমাকে বারবার বলছি একটু হাসো, তো হাসলো। আর দাদু এখানেই বসেছিল, যেহেতু দাদু ঠাকুমা দুজনেই ভোরবেলা ঘুম থেকে ওঠে, তো বসা ছাড়া তো আর তো কোনো কাজ নেই বলো, বয়স্ক মানুষ কী আর করবে। তো সেই জন্য দাদু রুমের মধ্যে গিয়ে একটু শুয়ে পড়েছে। ওই যে দেখো শুয়ে আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি পিছন থেকে। আর জানো বন্ধুরা, বয়স হিসাবে আমার দাদু কিন্তু অনেকটাই সুস্থ আছে, সেই তুলনায় আমার ঠাকুমার শরীর তেমন একটা ভালো নেই। আর আমার ঠাকুমার 14 বছর না 15 বছর হয়ে গেল ক্যান্সার ধরা পড়েছিল, তো জরায়ু ক্যান্সার। তো সেই ক্যান্সার রোগ নিয়ে দেখো এখনও মোটামুটি সুস্থ আছে, অনেক কেমো গেছে, অনেক কিছু গেছে ঠাকুমার ওপর দিয়ে, এখনও তো কন্টিনিউ মানে চিকিৎসা চলছে। যাই হোক, ঠাকুমা সুস্থ আছে, ভালোই থাকুক, সুস্থতাই কামনা করি। আর দেখো বাবা যে সবজিগুলো নিয়ে এসেছিলো আমি সেগুলো তুলে দিচ্ছি। মা এসেছিলো তোলার জন্য, আমি মাকে বললাম তুমি বসো, সকাল থেকে তো রান্নাবান্না করছো। মা এখনও রান্নার একটা বাকি আছে, তাহলে মায়ের রান্না কমপ্লিট হয়ে যাবে। তো সবজিগুলো তুলে দিচ্ছি, আর শাকও কিছু আছে, বেছে দেবো। দেখো 11:30টার মতো বাজছে, আর আমার দাদু ঠাকুমা কটায় ভাত খায় জানো তো, ঠিক 12:30 থেকে 1:45টার মধ্যে ভাত খাবে, তারপরে ওরা শুয়ে পড়বে, আবার সে 4টেয় উঠবে। তার ফাঁকে দেখো সবজি টবজি সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে বেছে রেখে দিয়ে আমি হচ্ছে শিয়াদিনীকে স্নান করিয়ে নিলাম। আর এই যে ঘরের সামনে পুকুর পাড়ে সজনা গাছটা না প্রচুর শুঁয়াপোকা হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। শুঁয়াপোকাগুলো দেখতে পাচ্ছ কিনা, অনেক দিন হলো শুঁয়াপোকা তো চোখেই দেখিনি আমি। আর দেখো আমি তোমাদেরকে দেখাতে গেলাম, শিয়াও দেখে ফেললো। দেখে ফেললে কী করলো বলো তো, ওই যে ওই লাঠিটা নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে ওদেরকে ঘাঁটাবে। এমনিতেই ওরা হেঁটে হেঁটে চলে আসছে, রুমের মধ্যে পায়ে ফুঁকে যাচ্ছে, ও আবার ঘাঁটাতে গেছে। তো দেখো এখন 1:45টার মতো বাজছে, দাদু ঠাকুমাকে দুজনকে খেতে দিয়ে দিয়েছে। আমার দাদু যেহেতু নিরামিষ খায়, ঠাকুমা আমিষ খায়, ওই জন্য দেখো ঠাকুমাকে হচ্ছে নিচে দিয়েছে, আর দাদু হচ্ছে টেবিলে খাচ্ছে। তা না হলে দুজনে একসাথেই খায়, মাছ মাংস এগুলো যখন ঠাকুমা খায় তখন নিচে খায়। তারপরে দেখো শিয়াদিনী দুজনকে খেতে দিয়ে দিল, তার ফাঁকে বাবাকেও খেতে দিয়ে দিয়েছে, বাবারও খাওয়া হয়ে গেছে। আর এইটা দেখো আমাদের ইনভার্টার, যেহেতু দাদু ঠাকুমা বয়স্ক মানুষ, গরমে থাকতে পারে না, অন্ধকারে থাকতে পারে না, ওই জন্য ইনভার্টার লাগানো আছে। আর দেখো কত তাল বাবা কুড়িয়ে নিয়ে এসেছে, আমাদের গাছেরই তাল কুড়িয়ে নিয়ে এসেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো তারপরে আমি আর মা দুজনে খেতে বসে গেছি, মায়ে মেয়েতে বসে বসে গল্প করে করে খাবো। ওই জন্য দেখো শেষকালেই খেলাম মায়ের সাথে। আর শিয়া তিন্নি দুজনেই হচ্ছে যে রুমের মধ্যে আছে, টিভি দেখছে। আমি ওদেরকে একটু পরে ঘুম পাড়াবো। আর মায়ে মেয়ের বলো গল্পের শেষ থাকে না। আর জানো তো বন্ধুরা, আমার তো কোনো বোন নেই, আমার তো দুটো ভাই। ভাইদের সাথে সেরকমভাবে কি গল্প হয় বলো, ভাইরা ভাই ঠিক আছে, কিন্তু মনের কথা বনে বনে যেরকমটা হয় সেরকমটা মায়ের সাথেই হয়। তারপরে শিয়া তিন্নির মধ্যে শিয়া তো ঘুমালো না, আর তিন্নিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি একটু রেডি হয়েছি। দেখো শর্ট ভিডিও বা রিলস বানানোর জন্য, যেহেতু আমি ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছি, তো সেখানে তো রেগুলার ভিডিও পোস্ট করতেই হবে। তো আমি ছাদে যাব, তার আগে আমাদের ওপরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। মোট ওপরে আমাদের 3টে রুম আছে, পরপর দেখো এই দুটো রুম আর এই যে একটা রুম। আর রুমগুলো জানো তো যথেষ্ট বড় বড়, কারণ যেহেতু নিচু তলাটা, আগেকার দিনের ঘর তো বড় বড় রুম দেওয়া ঘরই ছিল। তার মধ্যে দেখো 3টে রুম বেরিয়েছে, একটা বিরাট বড় ডাইনিং প্লেস বেরিয়েছে, বাথরুম আছে, রান্নাঘর আছে, তার সাথে তোমার ঠাকুর ঘরও বেরিয়েছে। আর সব দেখো টাইলস বসানোর কাজ সারা হয়ে গেছে, রঙের কাজ, কারেন্টের কাজ, জানালা দরজার কাজ, এগুলো সব বাকি আছে। সব কাজ তো আর একবারের সাথে সাথে হয়ে ওঠে না, তার সাথে টয়লেটটাও ফিনিশিংয়ের কাজ এখনও বাকি আছে। তো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে রান্নাঘর, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর রান্নাঘরটা। যেহেতু বন্ধুরা কারেন্টের কাজ এখনও হয়নি, আর মেঘলা মেঘলা ওয়েদার আজকে, সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। আর ডাইনিংটা দেখো বেশ অনেকটাই বড়, একদিকে খাবার টেবিল, একদিকে সোফা লাগানোর পরেও দেখো অনেকটা জায়গা কিন্তু থাকবে। আর এই পাশেই আছে ঠাকুর ঘর, ছোট্ট ঠাকুর ঘরটা, একটু ছোট্ট। আর ঠাকুর ঘরের ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের ছাদে ওঠার জন্য সিঁড়ি। তো এইটা এই যে ঠাকুর ঘর। আর কারেন্টের কাজ বললাম তো এখনও বাকি আছে, জানলা দরজা বাকি আছে। আর এই যে এই দিকটা তোমাদেরকে, এটা হচ্ছে আমাদের ছাদে ওঠা সিঁড়ি। সিঁড়িগুলোতে টাইলস বা মার্বেল কিছুই লাগায়নি, ওরকম ডেটো করে দিয়েছে।
আর এই যে দেখো এটা হচ্ছে নিচে নাম্বার চলনের মতো বলতে পারো। আর ওইদিকে একটা গ্রিল আছে, গ্রিল দিয়ে গিয়ে ওইদিকে আবার একটা বারান্দা আছে। তো সেইগুলো আবার তোমাদেরকে পরে দেখাবো। আমি তো এখন ছাদে যাব রিলস বানানোর জন্য। আর তার ফাঁকে তোমাদেরকে ছাদটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো। ছাদে এখন মা আছে, মা জামা কাপড় মিলছে। আর ছাদের অর্ধেকটা ছাদ দেখো এরকম হচ্ছে টিন দিয়ে ঘিরে দিয়েছে, যাতে করে এই যে বর্ষাকালে জামা কাপড় শুকনো করতে দেওয়া বলো। তাছাড়া আমরা যেহেতু চাষিবাসী মানুষ, তো চাষের জিনিসপত্র রাখার জন্য কিন্তু ভীষণই প্রয়োজন। আর আমি এই যে শাড়িটা পরে এসেছি, মা আমাকে দেখে কি বলছে জানো? ফার্স্ট কমেন্টই হলো, "ও বাবা! কী রোগা হয়ে গেছিস! কত ঝিউড়ি মেয়েরা আসে, কী সুন্দর চেহারা! আর আমার মেয়ে দেখো যেন ডানা মেলে উঠছে। তার উপরে একটা শাড়ি পরেছে, গায়ের সাথে চিটিয়ে গেছে, আর সাদা কালো রঙের শাড়ি, আর যেন কোনো রং পেল না।" আমি মাকে বলছি, "মা তুমি আমার দিকে একটু ভালো করে দেখো না, আমাকে ভালোই লাগছে।" মা বলছে, "দূর দূর, একদম ভালো লাগেনি।" তো মায়েরা এরকমই হয়, মেয়েরা যতই মোটা হোক রোগা হোক যাই হোক, মায়েদের কাছে হচ্ছে মেয়েরা সবসময় রোগাই থাকে, মেয়ে বলো বা ছেলে বলো যেই হোক। যাই হোক, আমি এখন রিলস বানাবো। আর মাকে বলছি, "মা আমার সাথে একটা ভিডিও করবে?" মা বলছে, "দূর, আমি ওইসব ভিডিও পারি।" তবুও মায়ের সাথে একটা রিলস বানিয়েছিলাম। আর এই যে তোমরা ছাদটা দেখছো অগোছালো আছে, গোছানো নেই, দেখো এখনও তো ঘরের কাজ কমপ্লিটই হয়নি। তো সেই সমস্ত জিনিসপত্রগুলো রাখা আছে, কাঠের জানালা দরজার কাজ বাকি আছে, সেই জন্য কাঠগুলো ছড়াছড়ি হয়ে আছে। তো যতদিন না নিচু ঘরের কাজ কমপ্লিট হচ্ছে, মানে রুমের কাজগুলো কমপ্লিট হচ্ছে, ততদিন কিন্তু এরকম ছাদটা একটু অগোছালোই থাকবে। আর বৃষ্টি তো সারাদিন ঝিরিঝিরি হয়েই চলেছে। আমি ওই বৃষ্টির মধ্যেই বেশ কয়েকটা রিলস বানিয়েছিলাম। তারপরে মা নিচে চলে গিয়েছিল, যেহেতু শিয়াতিনী নিচে ছিল। বাকি দিনগুলো বাপের বাড়িতে কীরকমভাবে কাটলো পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো টাটা।